নমস্কার, বেঙ্গল টিভি নির্বাচনের সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বেঙ্গল টিভি আপনাদের নিয়মিত নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠান আপনাদের কাছে আমরা হাজির করছি। আজকে আমাদের এই নির্বাচনের সাতকাহন অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শ্রী আলমগীর মণ্ডল। দাদা, আপনাকে নমস্কার। নমস্কার দাদা, লোকসভার দিন ঘোষণার পর থেকে আপনারা যে স্তরে রাজনীতি করেন গ্রাম বাংলায়, আপনাদের নিশ্চয়ই দম ফেলার সময় নেই এখন। না না, আপনাদের প্রার্থীর নামও ঘোষণা হয়ে গেছে আগে, এবং আপনারা সময়ও পেয়েছেন মোটামুটি। এখন আপনাদের প্রচার কীরকম অবস্থায় আছে এটা বলুন। আমাদের পঞ্চায়েত লোকসভা ঘোষণার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রার্থী সিলেকশন করেছে বসিরহাট লোকসভার ক্যান্ডিডেট নুসরাত জাহান, আমরা বসিরহাটের মানুষ আমরা এক কথায় মেনে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে। আমরা তারপর থেকে দেয়ালিকন থেকে শুরু করে কর্মী মিটিং থেকে শুরু করে গ্রুপ মিটিং থেকে শুরু করে আমরা করছি। তৃণমূল কংগ্রেসের হয়ে নুসরাত জাহানের হয়ে প্রচার করছি। এলাকায় মানুষের ব্যাপক সাড়া। সামনের দিন আমরা তো পিফা পঞ্চায়েতের মধ্যে আমরা এবং বসিরহাট 1 নম্বর ব্লকের মধ্যে যে নুসরাত জাহানকে নিয়ে আমরা বা মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল সততার প্রতীক নিয়ে আমরা যে গ্রুপ মিটিং করছি, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে আমরা সাড়া পাচ্ছি। সামনের দিন খুব ভালো রেজাল্ট করবে। মানে বসিরহাট লোকসভায় নুসরাত জাহান প্রার্থী হওয়ার পর আপনারা প্রচারের প্রাথমিক কাজ সব সেরে ফেলেছে। এখন হচ্ছে রুটিন কাজ, যেগুলো নিয়মিত করতে হয়, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো, জনসংযোগ বৃদ্ধি করা, সেই কাজগুলো করছেন। এবং এই জনসংযোগ বৃদ্ধি, মানুষের যে জনসংযোগ বৃদ্ধি করবেন সেটাকে ভোট বাক্সে প্রতিফলিত করা, এই হচ্ছে এখন আমাদের। একটা কোশ্চেন করি আপনাকে, গত বছর এই বিধানসভায় আপনারা, এই লোকসভায় আপনারা সাংসদ হিসেবে ইদ্রিস আলীকে পেয়েছিলেন। এবছর নুসরাত জাহান কীভাবে দেখছেন? আপনারা তো এতদিন ইদ্রিস ভাইয়ের সাথে কাজ করেছেন, এখন একজন নতুন ক্যান্ডিডেট। এই কি আপনাদের কোনো চাপে আপনারা চাপে পড়ে গেলেন, না আপনারা উৎসাহিত হলেন? আমরা উৎসাহিত। আমাদের এমপি যে ইদ্রিস আলী সাহেব ছিল, তিনিও ভোটার দিলে অসুবিধা হতো না, পরিচিত মুখ ছিল। কিন্তু নতুন যে প্রার্থী দিদি দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী সিলেকশন করবে আমরা সেটা অক্ষরে অক্ষরে মেনে নিয়ে আমরা ভোট করব, তাকে জেতাবো। এবং সবথেকে বড় জিনিস, আমাদের বসিরহাট দক্ষিণ সভার বিধায়ক এমএলএ দিব্যেন্দু বিশ্বাস এবং খুব সৎ, নির্ভীক, সাংগঠনিক নেতা, জননেতা, এবং তার নেতৃত্বে আমরা, এবং আমাদের যে জেলা পরিষদের প্রার্থী আছে শাহানুর মণ্ডল, সৎ এবং খুব বড় মনের মানুষ, আমরা নিয়ে আমরা ভোটে ঝাঁপিয়ে পড়েছি, লেগে পড়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে শাহানুর ভাইয়ের সাথে কথা বলেছি। শাহানুর ভাই একটা কথা বললেন আমাকে, যে দেখুন, প্রার্থী আমাদের একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় একদম, আর চিহ্নটা আমাদের জোড়াফুল, এটাই একটাই। মাঝখানে এই দুজনের মাঝখানে কে আছে, আমি আপনি, এ কে সে, এটা ফ্যাক্টর নয়। সুতরাং দল যে প্রার্থীকে ঠিক করে দেবে সেটাই হচ্ছে আমাদের প্রার্থী, আমরা তার জন্যই কাজ করব। আপনিও সেই একই কথা। মূল কথা বলবো, মূল কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আমাদের মা। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূল কংগ্রেস, এইটা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন নিয়ে আমরা যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তার আমরা পটে 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 সাড়া পাচ্ছি। আমরা যে মানুষটার বাড়ি যাচ্ছি, দেখুন, বামফ্রন্ট 1977 সাল থেকে 2011 সাল, এই যে 34 বছর বামফ্রন্ট বাংলার মানুষের কাছে 1,30,00,000 মানুষের 2 টাকা কিলো দরে চাল দিয়েছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যে বামফ্রন্ট বলতো কেউ খাবে কেউ খাবে না, তা হবে তা হবে না, আমরা গরিব মেহনতি মানুষের বন্ধু, জোরদার জমদ্দারের কাছ থেকে নিয়ে গরিব মেহনতি মানুষের কাছে দেবো। তারা 34 বছরে 1,30,00,000 মানুষের 2 টাকা কিলো দরে চাল দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2011 সালে 20 মে যখন শপথ নিয়েছে, 3,02,000 কোটি টাকা ঋণের বোঝা,
জঙ্গলে মানুষের পিঁপড়ের টপকে অনাহারে মরছে, পাহাড়ে আগুন জ্বলছে, মাওবাদীদের আক্রমণে মানুষ খুন হচ্ছে, 98 লক্ষ বেকার, 54,000 কলকারখানা বন্ধ, 56,000 অকংগ্রেসী মানুষ খুন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে 8.5 কোটি মানুষের 2 টাকা কিলো দরের চাল প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। শুধু সেখানে না, আমি সেই বাড়িতে আবার যাচ্ছি, সিপিএম কংগ্রেস বিজেপির জন্য 2 টাকার চাল কেউ প্রত্যেকেই পাবে, কিন্তু 1,30,00,000 যে বামফ্রন্ট 2 টাকা কিলো দরে চাল দিয়েছে অন্তর্দয় অন্নপূর্ণ, সে লিস্টটা করবে কে? প্রধান সভাপতি। এমএলএ লিস্ট করবে, কাদের দেবে? সিপিএম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে ভাবছে 8.5 কোটি মানুষ 2 টাকা কিলো দরে চাল পেয়েছে। যদি সেই বাড়িটায় একটা মেয়ে সন্তান থাকে, তার বয়স যদি 18 হয়, সে সিপিএম কংগ্রেস বিজেপি দেখার দরকার নেই, সে বাংলার মানুষ হলে সে কর্নার সিজে 25,000। তারপরে আপনি চলে যান, ওই মেয়েটা গরিব মানুষ, অসহায়, বিয়ে দেওয়ার জন্য তাকে রূপশ্রীর মাধ্যমে আরও 25,000 টাকা। না, তার মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা প্রত্যেকটা বাড়ি বাড়ি, এবং আবার দেখুন, আপনার বলতে দিন, আবার দেখুন, আমি বলতে দিচ্ছি, তার মানে এই মাঝখানে এটা না বললে এটা আপনারই ভালো লাগবে। তার মানে হচ্ছে এবারে নির্বাচনে আপনাদের উন্নয়ন বনাম উন্নয়ন বিরোধিতা, না আপনারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কাজ করেছেন, যেটা আপনারা সক্রিয়ভাবে দাবি করছেন, সেই উন্নয়নের যে ফল, সেই ফলটা এবারে আপনারা নির্বাচনে পাবেন, সেটাই তো আপনাদের মূল বক্তব্য। মানে লড়াইটা উন্নয়ন বনাম উন্নয়ন বিরোধিতা, এবং দেশকে বাঁচানোর জন্য। ঠিক আছে, যা কিছু ভালো উন্নয়ন সে তো দেশেরই পক্ষে যাবে। পশ্চিমবঙ্গ আমাদের একটা দেশেরই অঙ্গ। আপনি দেখুন, পশ্চিমবঙ্গ যদি রাস্তা দেখাতে পারি সারা দেশের জন্য, আপনি দেখুন, আমার বাংলায় 75% মানুষ কৃষির উপর নির্ভরশীল। যদি কৃষিতে উন্নতি না হয়, বাংলার উন্নয়ন হবে না, ভারতবর্ষের উন্নয়ন হবে না। কৃষিতে যে উন্নয়ন না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, একটা কৃষক তার যদি জমি থাকে, কম্পিউটারে পর্চা থাকে, সে সিপিএম কংগ্রেস বিজেপি যে পার্টি হোক, তার কম্পিউটার পর্চা থাকলে, ভোটার আইডেন্টি আধার কার্ড থাকলে, ব্যাংকের বই থাকলে, সে কৃষক বন্ধু চেক পাবে, সেই টাকা নিয়ে নিজের জমিতে চাষ করবে, সে ফসল উৎপন্ন করবে, জীবন নির্ভর করবে। এইখানে আরেকটা কথা বলি, এই যে বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে, এটা যেমন আপনি দাবি করছেন যে আপনার দল এবং আপনাদের সরকার এই প্রকল্পগুলো মানুষের উন্নয়নের কাজে করেছে, আবার আপনাদের বিরোধীদের তরফ থেকেও তো দাবি আছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো নাকি আপনারা নাম পাল্টেছেন। এটা নিয়ে আপনি কি বলবেন? কোনটা বলুন? যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, আপনারা কন্যাশ্রী করেছেন। দেখুন, বেটি বাঁচাও, বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পের যে টাকাটা কেন্দ্র সরকার সারা ভারতবর্ষে 100 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু বাংলার জন্য যে কন্যাশ্রীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে স্কিমটা পাস করে 1000 কোটি টাকা বরাদ্দ করে, এবং ক্লাস 8 থেকে 11 ক্লাস 12 ক্লাস। এইটা নিয়ে আমার আপত্তি নেই, আমি জাস্ট জানতে চাইলাম আপনাকে যে এটাকে আপনারা কিভাবে কাউন্টার করছেন। আমরা ওরা তো টাকা বরাদ্দ, এই যেটা একটা ভারতবর্ষ 130 কোটি মানুষ, সেখানে 100 কোটি টাকা বরাদ্দ। আজকে কন্যাশ্রী বিশ্বের দরবারে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন আমার মাথার মধ্যে ঘুরছে, যে আপনারা যখন কাজে নামলেন তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, তারপরে এখান থেকে বামপন্থীদের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, গতকাল বিজেপিও তার ক্যান্ডিডেট ঘোষণা করেছে। লড়াইটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আপনি তো সক্রিয় রাজনৈতিক কর্মী এবং নেতৃত্ব দেন, তো আপনি ভাবছেনটা কি? লড়াইটা কি চতুর্মুখী প্রকৃত হবে, কংগ্রেস নাকি একতরফা হবে বলে? আমি অ্যাকচুয়ালি বলছি, শুনুন, বসিরহাট লোকসভায় কোনো লড়াই হবে না। বসিরহাট লোকসভায় কোনো লড়াই হবে না। সিআরপিএফ মিলিটারি প্রতি বুথে 4টে করে, কারণ 10টা করে দেন, মার্চ হোক,
যে ভোট দিতে কোনো লড়াই হবে না, মানুষের ভোট প্রতিফলিত হবে, মানুষের ভোট তৃণমূল। শুধু বাংলার মানুষ দেখতে চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম জনসভায় বলবে আমি 42টা লোকসভার কেন্দ্রে আমি মমতা প্রার্থী, সেই দিন বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়বে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে এর থেকে কঠিন লড়াই ছিল। আপনাকে মনে করে দিচ্ছি, সিপিএমের সদর দপ্তর থেকে নারদার ছবি, আমাদের নেতা মন্ত্রীদের হাতে টাকা, না একটু সংশোধন করে দিই আপনাকে, সিপিএম সদর দপ্তর থেকে, তাই বিজেপি সদর দপ্তর থেকে নারদার যে ঝুড়ি ঝুড়ি টাকা, সৌগত রায়ের মতন নেতা, সৌগত রায়ের মতন ভদ্রলোক এমপি, তার হাতে টাকার বোঝা। না এটা নিয়ে আলোচনা আমরা না করলেই ভালো হয়। কথাটা শোনেন, কথাটা শোনেন। বিচার তো হবে, যখন ভোট হয় তখন সিবিআই লাগিয়ে দেয়, এই তো বিচার বিজেপির। যেটা বিজেপির ভোট আসলে সিবিআই যাও, অমুক মন্ত্রীর বাড়ি যাও, আর 5 বছর চুপচাপ। ও কথা বলে লাভ নেই, ও কোনোদিন প্রমাণ করতে পারবে না, আর কবে প্রমাণ হবে তার ঠিক নেই। সংবাদ মাধ্যম, সিপিএম আর কংগ্রেস আর বিজেপি, সেই 4 দোকানওয়ালাদের টিভিতে কাট কেনা পয়সা দেয় আর মানুষকে দেখানোর জন্য। সেখানে দেখছি যে শ্রাদ্ধ করছে, একদিকে সারদা নারদার টাকা, একদিকে সিপিএম কংগ্রেস বিজেপি, একদিকে সমস্ত সাংবাদিক, একদিকে সমস্ত প্রথম শ্রেণীর পত্র। তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, তৃণমূলকে নিয়ে শ্রাদ্ধ করছে, মমতা ক্ষমতায় আসতে পারবে না। আপনার যা এক্সিট পোল এবং যা সমীক্ষা ছিল তাতে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসছে 140 থেকে 59। কিন্তু দেখুন সমীক্ষা কিন্তু সবসময় না, কথাটা শোনেন, ইন্ডিকেশন, কথাটা শোনেন। আজকে যেমন মিলিটারি লেগেছে, বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমরা ভোট দিতে না বললে আমাদের বলো। প্রতি বুথে 2016 সালে 4টে করে মিলিটারি ছিল, মিলিটারি মার্চ করেছে, সারদা নারদনে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার আওয়াজ তুলেছে যে আমি বাংলায় 294টা সিটের আমি প্রার্থী, তোমরা আমার দিকে দেখো। সারা বাংলার মানুষ দেখুন, এই আলোচনায় বিতর্ক আসতে পারে, আমি বিতর্কে যাচ্ছি না, যেহেতু আমাদের সময়ও খুব কম। আপনাকে একটু অসুবিধার মধ্যে ফেলি, এই কোশ্চেনটা আপনার ভালো লাগবে না। যেদিন নারদার এই দৃশ্য চোখের সামনে আনলো বিজেপি দপ্তর থেকে, সেদিন মমতা ব্যানার্জির প্রথম স্টেটমেন্ট ছিল আমি আগে জানলে এদের প্রার্থী করতাম না। মনে আছে আপনার? যদি মনে না থাকে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিলাম, আমি এদের প্রার্থী করতাম না। এটা ছিল প্রাথমিক প্রতিক্রিয়া। বাদ দিন, কেননা এটা বিচারাধীন বিষয়, এটা আমার আপনার বিষয় নয়। নারদার মামলা চলছে, সারদার মামলা চলছে, এটা আমাদের কোনো ব্যাপার নয়। কারণ আমরা এগুলো কেউ ভিডিও ফুটেজ পরীক্ষাও করিনি, কিছু দেখিও নি, কিছু জানিও না। আমি একই সংবাদ মাধ্যমের ভরসায় বসে আছি। তবে খারাপ লেগেছিল, আপনি ঠিকই কথা বললেন, সৌগত রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক, তার ছবি দেখে আমার নিজের খারাপ লেগেছিল। সে যাই হোক, সে ঘটনার আমাদের দেশের রাজনীতি নেতাদের স্বার্থে রাজনীতির আর এপক্ষ ওপক্ষ পরস্পরের কাদা ছেঁড়াছেড়ি চলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যে ফেস ভ্যালু, মমতা ব্যানার্জির যে মানুষের জনগণের যে জনমোহিনী একটা চেহারা আছে, সেই চেহারাটার উপর দলকে সবচেয়ে বেশি ভরসা করতে হয়, এবং আপনারাও করেন তাই। যার জন্য দেখবেন 1998 সালে যিনি ছিলেন দিদি, তখন কিন্তু সবাই তাকে দিদি বলেই ডাকতেন। এখন কিন্তু শুধু দিদি নয়, মাও বলছেন মানুষ। তার মানে এই দিদি থেকে মায়ের যে উত্তরণের যাত্রাপথটা, এটা যারা রাজনীতির ছাত্র, আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি ছাত্র, আমরা এটা গভীরভাবে বিশ্বাস করি এটা খুব সহজ পথ নয়, সহজ রাস্তা নয়, সহজভাবে যাওয়াও যায় না। এটা অর্জন করতে হয় মানুষের, জননেতা জননেত্রী যারা, তাদের এটা অর্জন করতে হয়। বহু আপনাদের বিরোধী দলেরও বহু জননেতা আছে, তারাও এইভাবে অর্জন করেছে। আর মমতা ব্যানার্জি তো বটেই পশ্চিমবঙ্গের জন্য। আর একটা কথা যেটা বলছেন, হ্যাঁ, লড়াই হবে উন্নয়ন বনাম উন্নয়ন বিরোধিতা, এটা আমি আপনাকে মেনে নিলাম। এবং এই একই কথা বিরোধীরাও বলবে যে আমরাও কেন্দ্রের সরকারের থেকে উন্নয়ন করেছি, উন্নয়নের বিরোধিতা। আমি একটা সরাসরি প্রশ্ন, ছোট উত্তর, কত ভোটে জিতবেন আশা করছেন?
বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের দলের প্রার্থী নুসরত জাহানকে কত ভোটে লিড আপনি আশা করছেন? দেখুন, আমি পিপা পঞ্চায়েত তথা বসিরহাট 1 নম্বরের কিছু কিছু অঞ্চলের যে আমরা যে কর্মী মিটিং, যে প্রত্যেক পঞ্চায়েত সমিতি এরিয়ার বুথের বাইরে প্রত্যেক বুথ থেকে 50 জন নিয়ে যা মিটিং করছি, সাধারণ মানুষের সঙ্গে আমরা বাড়ি বাড়ি গেছি, আমরা অনেক সিপিএমের বাড়িও গেছি, কংগ্রেসের বাড়িও গেছি, নেতৃত্বের স্থলের মানুষের বাড়ি গেছি, যে এই ভোটটা তোমার তো সিপিএম কংগ্রেস এই অবস্থাতে এই পরিস্থিতি, তোমরা যদি বিজেপিকে দাও তো বিজেপি, আর যদি তোমরা পরোক্ষভাবে নিজের দলকে ভোট দাও তো 50% বিজেপিকে সমর্থন করা হলো। তো এলাকার সাধারণ মানুষের বাড়ি বা সিপিএম কংগ্রেসের বাড়ি, যারা গোড়া সিপিএম, যারা কঠোর কংগ্রেস, তারা আমাদের মিটিংয়ে আসছে, তারা আমাদের সঙ্গে কথা দিয়েছে যে এই ভোটটা এটা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা, যে দেশে টাকা লুট করে বিদেশে চলে যায়। কথাটা শোনা, আমি বলছি, আমার ছোট প্রশ্ন আপনি আমার না আমি স্ট্রেট জিজ্ঞেস করেছি কত ভোটে লিড আশা করছি, না না, বাকি রাজনৈতিক ব্যাখ্যা আর এখন নয়। না না, এখানে আমরা শোনেন, আমরা যা সাড়া পাচ্ছি এখানে আগে যে লোকসভার যে ভোটে আছে 2.5 লাখের বেশি আমরা ভোটে জিতবো, 2 থেকে 2.5 লাখের ভোটে বেশি জিতবো। আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। আপনি আমাদের সাথে অনেকক্ষণ সময় ব্যয় করলেন, আলোচনা করলেন, প্রাণ খুলে আলোচনা করলেন, আমিও শুনলাম, আমারও ভালো লাগলো আপনি এসছেন। আমি আশা করবো আপনি আবার আসবেন। দর্শকদের বলছি, না, আমি বসিরহাটে যে উন্নয়ন, আমাদের বসিরহাটে যে নতুন জেলা বসিরহাট সাব ডিভিশন, যে বসিরহাট হবে, এখনো হয়নি, নির্বাচনের পরে হয়তো নোটিফিকেশন আসতে পারে, আমাদের হয়ে যাবে, এখনো হয়নি বসিরহাট। না, বসিরহাট যে জেলা হাসপাতাল, বসিরহাট IIT কলেজ, বসিরহাট পলিটেকনিক কলেজ, বসিরহাট প্রত্যেকটা রাস্তা যে সংস্কার PWD হাত দিয়ে যে বসিরহাট যে উন্নয়ন হয়েছে বসিরহাটে, এদের সামনের দিন এবং যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যে ফাইট হচ্ছে এই চতুর্পক্ষে, সাধারণ মানুষটা এই মুহূর্তে তৃণমূল করবে, যে উন্নয়ন নিয়ে তৃণমূলের। ঠিক আছে, আজকের মতো আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মণ্ডল, তার সাথে আমরা আলোচনা করলাম। আমার খুব ভালো লাগলো। আলমগীর ভাই নিশ্চয়ই আমাদের স্টুডিওতে আসবেন। ততক্ষণ পর্যন্ত নমস্কার।